আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনাকে ফেরানো নিয়ে কি বলেছেন ভারতের বিদেশ সচিব? ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তার সঙ্গে নয়াদিল্লি সফররত বাংলাদেশি সাংবাদিকদের একটি সাক্ষাৎকার হয়েছে, ঘণ্টাখানেকের জন্য তিনি কথা বলেছেন তাদের সঙ্গে। এবং এই সাক্ষাৎকারটি এমন সময় অনুষ্ঠিত হয়েছে যখন পশ্চিমবঙ্গে পালাবদল হলো এবং বিজেপি দীর্ঘদিনের প্রচেষ্টার পরে তারা পশ্চিমবঙ্গে সরকার গড়তে যাচ্ছে। ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সবসময়ই। তার ঐতিহাসিক কারণ আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। এছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমান্ত, তার মধ্যে দীর্ঘতম সীমান্তটিও রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে। বিক্রম মিশ্রি এমন সময় এই সাক্ষাৎকারে তিনি অনেক প্রশ্নের জবাব দিয়েছেন। তার মধ্যে বাণিজ্য আছে, তার মধ্যে সন্ত্রাসের সমস্যার কথা আছে, ভিসা প্রদানের বিষয়টি আছে, জল চুক্তির বিষয়টি আছে এবং নানাবিধ বিষয়ের সঙ্গে খুব স্বাভাবিক যে বাংলাদেশি সাংবাদিকেরা তারা জানতে চেয়েছিলেন যে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারত সরকার কি ভাবছে। আমি প্রথমে অন্য বিষয়গুলো খুব সংক্ষেপে আপনাদেরকে জানাই, তার কারণ এই সাক্ষাৎকারের বিষয়টি বাংলাদেশি মিডিয়াতে যে খুব বিশদে বেরিয়েছে এমন নয়, খুব সিলেক্টিভ জার্নালিস্টদের আমন্ত্রণ জানানো হয়েছিল, ফলে সব মিডিয়াতে খবরটি নেই। বাণিজ্যের বিষয়ে আমাদের বিদেশ সচিব তিনি স্পষ্টই বলেছেন যে এই নিয়ে কোনো নতুন আলোচনার কিছু বিষয় নেই, বাণিজ্য যেমন ছিল তেমনভাবেই চলবে। দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি কিন্তু কোনো বক্তব্য বলেননি। একটি হচ্ছে যে ভিসা চালু করা ভারতের তরফে, বলেছেন যে এটা চেষ্টা চলছে, কিন্তু কবে থেকে আবার পুনরায় পূর্ণোদ্যমে পুরনো অবস্থানে ভারত ফিরে যাবে, অর্থাৎ বাংলাদেশের মানুষ ভিসা চাইলেই তাদের ভিসা দেওয়া হবে, এই বিষয়টিতে তিনি খানিকটা ধোঁয়াশাই রেখেছেন, খুব স্পষ্ট বলেননি, বলেছেন চেষ্টা চলছে। তিনি বলেছেন যে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে 40টি ক্ষেত্র আছে, সেই 40টি ক্ষেত্র নিয়েই ভারত সক্রিয়ভাবে কাজকর্ম করছে, কিন্তু স্পষ্ট করে কোনো কথা বলেননি যে অমুকটা অমুক সময় হবে, তমুকটা তমুক সময় হবে, এমন কথা তিনি কিন্তু স্পষ্ট করে বলেননি। তিস্তা জলচুক্তি এবং গঙ্গা জল চুক্তির পুনর্নবীকরণ, এই বিষয়টি বাংলাদেশের মানুষের মধ্যে এখন তুমুল আলোচনার বিষয় আছে। যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসছে, যা বিজেপির ভাষায় কেন্দ্র এবং রাজ্যে এক ডাবল ইঞ্জিনের সরকার। স্বভাবতই আগের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তিস্তা চুক্তিতে সায় দেয়নি, কিন্তু নতুন সরকার সায় দেবে এই রকম বিষয়টি অনেকের ভাবনার মধ্যে আছে, প্রত্যাশার মধ্যে আছে। বিক্রম মিশ্রি এই জায়গাটিকে বলেছেন যে আমি এই বিষয়ে এক্ষুনি কোনো মত দিতে পারবো না। একেবারেই সঠিক সিদ্ধান্ত, তার কারণ যে সরকার এখনো শপথ নেয়নি, সেই যে সরকার এখনো এই বিষয়ে তাদের অভিমত ব্যক্ত করেনি, তখন ভারতের একজন কেন্দ্রীয় সরকারের আমলা এবং যিনি বিদেশ সচিব, তার পক্ষে কোনো মতামত দেওয়া সত্যিই কঠিন। তিনি সঠিক কাজই করেছেন, তিনি কোনো মতামত দেননি। এছাড়া আরও যে বিষয়গুলি, যেমন সার্ক পুনরুজ্জীবন, এটা মোহাম্মদ ইউনূস চেয়েছিলেন, বিএনপি সরকারও চায়, তার কারণ প্রয়াত জিয়াউর রহমান তার একটা সক্রিয় ভূমিকা ছিল সার্কের বিষয়ে। স্বভাবতই তারেক রহমানের সরকার চায় যে সার্ককে আবার পুনরুজ্জীবন করা হোক, কিন্তু ভারতের আপত্তির জায়গাটি হচ্ছে পাকিস্তান। ভারতের বক্তব্য যে সার্কের সদস্যভুক্ত দেশগুলির মধ্যে পাকিস্তান আছে, যারা ভারতের বিরুদ্ধে ক্রমাগত সন্ত্রাসবাদকে মদত দিয়ে যাচ্ছে। এই রকম একটি দেশের সঙ্গে কাজ করা ভারতের পক্ষে সহজ নয়। সেই কারণেই ভারত সার্কের বিকল্প হিসেবে বিমস্টেককে আরও বেশি গুরুত্ব দিতে চায়। এবং পররাষ্ট্র সচিব কথাও স্মরণ করিয়ে দিয়েছেন বাংলাদেশে আমাদের বন্ধুদের যে বিমস্টেকের এই মুহূর্তে সভাপতির দায়িত্বে রয়েছে বাংলাদেশ, ফলে তারা এই বিষয়ে যদি নতুন করে উদ্যোগ নেয় তাহলে ভারত অবশ্যই তার পাশে থাকবে, কিন্তু সার্কের বিষয়ে ভারত মোটেই উৎসাহী নয়। ফলে একটি স্পষ্ট বার্তা বাংলাদেশি সাংবাদিকেরা, তারা নয়াদিল্লিতে যারা এসেছিলেন, তারা পেয়েছেন যে সার্কের ব্যাপারে বিএনপি সরকারের সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের, তারেক রহমানের সরকারের সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের বনিবনা হবে না। এবারে আসি যে ঘুরে ফিরে আমি দেখছিলাম বাংলাদেশের একটি মিডিয়াতে লেখা হয়েছে যে একাধিকবার বাংলাদেশের সাংবাদিকেরা
শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেছেন বা শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গটি উত্থাপন করেছেন। আমরা সকলেই জানি যে গত বছর 17 নভেম্বর শেখ হাসিনাকে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে এবং আরও অন্যান্য সাজা তার সঙ্গে আছে। এছাড়া আরও বেশ কয়েকজনের গুরুতর সাজা ইতিমধ্যে হয়েছে। বাংলাদেশের আওয়ামী লীগের বহু নেতা কর্মী, সাধারণ কর্মী, সাবেক মন্ত্রী, সাবেক সাংসদ তারাও দেশ ছাড়া, তাদের অনেকে ভারতে আছেন বলে জানা যায়। শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন 5ই আগস্ট 2024 থেকে। বাংলাদেশের সাংবাদিক বন্ধুরা একদম সঠিকভাবেই তাদের দেশের জন্য যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা বারে বারে উত্থাপন করেছেন যে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিকে ভারত ঠিক তার অবস্থানটা কি। ভারতের বিদেশ সচিব কিন্তু এই বিষয়ে একটি কথাও বলেননি। বাংলাদেশের কোনো কোনো মিডিয়াতে ভিন্ন কিছু কথা বলা হলেও আমি খোঁজ খবর নিয়ে দায়িত্ব নিয়ে বলছি তিনি বরং এই প্রসঙ্গটা এড়িয়েই গিয়েছেন, তিনি কোনো স্পষ্ট জবাব দেননি। আমার মনে হয় এই স্পষ্ট জবাব না দেওয়ার একটা মুখ্যত কারণ হচ্ছে যে এই ব্যাপারে সত্যি ভারত সরকার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত কোনো কিছু করেনি। তিনি আবারও সেই পুরনো কথাই বলেছেন যে বিষয়টিকে সবসময় বিবেচনার মধ্যে রাখা হয়েছে। এটা তো স্বাভাবিক যে একটা দেশের আইন ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় যদি কারো সাজা হয়ে থাকে এবং তিনি যদি আরেকটি দেশে থাকেন তাহলে সেই দেশের পক্ষে সেটা উপেক্ষা করা সম্ভব হবে না। কিন্তু ভারতে শেখ হাসিনার অবস্থান এবং তার মৃত্যুদণ্ডের বিষয়টি ভারত সরকার ভিন্ন দৃষ্টিকোণ থেকেই দেখছে বলে প্রথম থেকেই আমরা যেটুকু যা আভাস পাচ্ছি সেটি হচ্ছে যে তিনি এখানে আশ্রয় প্রার্থী, ফলে তার কোনো সাজা সেটা সত্যি ন্যায্য সাজা কিনা এবং তার জীবনের ঝুঁকি আছে কিনা এই বিষয়টি কিন্তু সবসময় ভারত সরকারকে বিবেচনায় রাখতে হচ্ছে। এবং ইতিমধ্যে যেটা দেখা গিয়েছে যে এই যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের বিচার নিয়ে শুধুমাত্র মানে ভারত কোনো মিডিয়া বা আন্তর্জাতিক মিডিয়া প্রশ্ন তুলেছে তাই শুধু নয়, আন্তর্জাতিক একাধিক মানবাধিকার সংগঠন তারাও কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি ইতিপূর্বে বলেছি যে ভারতের পক্ষে শেখ হাসিনার প্রত্যর্পণটা মোটেই খুব সহজ বিষয় নয়। তার একটা বড় কারণ হচ্ছে যে এটা কোনো দয়ামায়ার প্রশ্ন নয়, এখানে কূটনৈতিক এবং রাজনৈতিক বিষয় আছে। সেটি হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতাসীন থাকাকালীন যে বিষয়গুলি নিয়ে সবচেয়ে বেশি তৎপর ছিলেন যে তার নিজের দেশে জঙ্গি দমন, এবং সেই জঙ্গি দমনের সুবিধা ভারত পেয়েছে। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতে অস্থিরতা কমেছে, বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিতে পারেনি, সেগুলি অনেক কম আছে, জঙ্গিপনা কম আছে। এই যে সুবিধাগুলি ভারত পেয়েছে এবং ভারতের বর্তমান সরকার তাদের একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে সন্ত্রাসবাদের বিরোধিতা করা। যে কারণে সার্কের প্রসঙ্গ আমি বললাম যে পাকিস্তানের সঙ্গে 2018 থেকে ভারত যে সার্ককে আর গুরুত্ব দিচ্ছে না এবং সার্কের পুনরুজ্জীবনে উৎসাহ দেখাচ্ছে না, তার একটা বড় কারণ ওই বছর থেকে পাকিস্তানের সঙ্গেও ভারতের বড় ধরনের মানে বিভাগ মানে কি বলা যায় বিতর্ক সংঘাত তৈরি হয় এবং তখন থেকে ভারত লাগাতার পাকিস্তানকে একটি জঙ্গি রাষ্ট্র ঘোষণার জন্য আন্তর্জাতিক বিভিন্ন মহলের প্রচেষ্টা চালাচ্ছে এবং বারে বারেই বলছে যে এইরকম একটি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলাটা অত্যন্ত কঠিন। ফলে সন্ত্রাসবাদ নরেন্দ্র মোদী সরকারের এজেন্ডার 1 নম্বর এজেন্ডায় আছে এবং সেটা তার বৈদেশিক নীতির মধ্যেও প্রতিফলিত। স্বভাবতই এমন একজন নেত্রী যিনি এই সন্ত্রাসের বিরুদ্ধে, এই জঙ্গিবাদের বিরুদ্ধে, মৌলবাদী রাজনীতির বিরুদ্ধে লড়াই করেছেন, তাকে কোনো ঝুঁকির মধ্যে ফেলে দেওয়াটা এমনিতেই খুব সহজ বিষয় নয়। শুধু ভারতীয় সংস্কৃতি বলে নয়, যে কোনো সংস্কৃতিতেই আমরা অতিথি যখন আসে তখন তাকে কোনো দুর্যোগ দুর্বিপাকের পরিস্থিতিতে বাড়ি থেকে যেতে দিই না। যেমন ঝড় বৃষ্টির মধ্যে আমরা কোনো অতিথিকে কখনো বলি না যে তুমি চলে যাও, আমরা কখনো এটা বলি না, এটাই সংস্কৃতি। ফলে এখানেও কিন্তু এই বিষয়টি বিবেচনায়, ভারত সরকারের বিবেচনায় আছে যে শেখ হাসিনার বিচার কতটা ন্যায্য হয়েছে তার জন্যে আন্তর্জাতিক স্তরে যে স্ক্রুটিনি শুরু হয়েছে সেই স্ক্রুটিনিগুলো কিন্তু তার আউটকাম আসতে সময় লাগবে। রাষ্ট্রসংঘ ইতিমধ্যে প্রশ্ন তুলেছে, আরও আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রশ্ন তুলেছে, মানবাধিকার কাউন্সিল তারা প্রশ্ন তুলেছে। স্বভাবতই এমনকি বাংলাদেশের অভ্যন্তরে দেখা যাচ্ছে যে এই যে ট্রাইব্যুনালে মামলা হয়েছে, হাসিনার রায় হয়েছে, সেই ট্রাইব্যুনালে
দেখা গিয়েছে যে ঘুষের বিনিময়ে মামলা এধার ওধার করার অভিযোগ সরকারি আইনজীবীর বিরুদ্ধে আছে। এই নিয়ে যে তদন্ত হয়েছে, যে তদন্ত রিপোর্ট এটা সাব্যস্ত হয়েছে। ফলে এই ট্রাইব্যুনালের কার্যকলাপই প্রশ্নবিদ্ধ। এমন একটা ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেবে এবং সেটাকে গ্রাহ্যতার মধ্যে নিয়ে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে, এই বিষয়টি খুব সহজ বিষয় নয়। তার কারণ ভারতকেও তার ভবিষ্যৎ রাজনীতি, ভবিষ্যৎ কূটনীতি নিয়ে মাথায় মানে বিবেচনায় রাখতে হয়। আরও একটি বিষয় বাংলাদেশি মিডিয়াতে আছে এবং বিশেষ করে ইউটিউবাররা তারা এই খবরটিকে নিয়ে অনেক বেশি উৎসাহী এবং প্রচুর অনুষ্ঠান হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আমিও এটা নিয়ে খোঁজ করছিলাম, তার কারণ বাংলাদেশের একটি সংবাদপত্রের সম্পাদক, যিনি অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ, শ্রদ্ধেয় সাংবাদিক, এবং অনেক সময় সাংবাদিকদের, এই ধরনের সাংবাদিকদের সম্পর্কে প্রভাবশালী, ক্ষমতাশালী কথাটাও ব্যবহার করা হয়। তার সম্পর্কে এই কথাগুলো আমাকে বাংলাদেশের অনেক সহকর্মী সাংবাদিক বলেছেন। তিনি খুব প্রভাবশালী, তিনি খুব ক্ষমতাশালী সাংবাদিক। সেই সাংবাদিকের যে কি খবর, যেটি হচ্ছে যে ভারত সরকার শেখ হাসিনাকে দুটি প্রস্তাব দিয়েছে। একটি প্রস্তাব হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ, আরেকটা প্রস্তাব হচ্ছে যে আপনি যদি রিফাইন্ড আওয়ামী লীগ না মানেন তাহলে অনুগ্রহ করে আমাদের এখান থেকে আপনি কাতারে চলে যান। এমন একটাভাবে খবরটি পরিবেশিত হয়েছে, আমি তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি। আমি তার খবর নিয়ে চুলচেরা বিশ্লেষণটা আমার বিষয় ছিল না, কিন্তু জাস্ট মানে প্রয়োজনের জন্য বলছি যে এমনভাবে সেই খবরটি পরিবেশন করা হয়েছে যে যেন কাতারের সঙ্গে ভারত সরকারের এই ব্যাপারে আলাপ আলোচনা অনেক দূর এগিয়ে গিয়েছে এবং কাতারকে বললেই তারা শেখ হাসিনাকে সেখানে তারা আমন্ত্রণ জানাবে। প্রথমত মানে মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে শেখ হাসিনার খুব যে খাতিরের সম্পর্ক কোনো কালেই ছিল বলে আমার অন্তত জানা নেই। এটা তো হচ্ছে এক নম্বর বিষয়। দুই হচ্ছে যে ভারত সরকার তারা কেন শেখ হাসিনাকে অন্য দেশে পাঠাবে, তার কারণ বিএনপি সরকারের সঙ্গে যদি ভারত সরকারের সম্পর্ক গড়তে হয়, শেখ হাসিনাকে ভারতে রেখেই কিন্তু সেটা সম্ভব। তার কারণ অন্য আর 5টা ক্ষেত্রের সঙ্গে এই যে ধরা যাক ইউনূস সরকারের যে 19 মাসের যে সরকার ছিল, তখনও কিন্তু ভারত বাংলাদেশ বাণিজ্য কোনো অংশে কোথাও থেমেছিল না। যেগুলি সমস্যা হচ্ছিল, ভিসা প্রদানের সমস্যা, সেগুলি সম্পূর্ণ ভিন্ন কারণ। বাংলাদেশের অভ্যন্তর থেকে উগ্রবাদী শক্তি যেভাবে ভারত বিরোধী বক্তব্য দিচ্ছিল, তার প্রতিবাদে বা তার প্রতিক্রিয়ায় ভারতের তরফ থেকেও কেউ কেউ একটু উঁচিয়ে খেলেছেন। তারা কেউ আবার বলেছে চট্টগ্রাম দখল নিয়ে নাও, কেউ বলেছে রাজশাহী নিয়ে নাও, কেউ বলেছে খুলনা নিয়ে নাও, যশোর নিয়ে নাও। আমি বলছি এরা ভগ্নাংশ শতাংশ মানুষ, হয়তো ওপারেও তাই, কিন্তু তার প্রেক্ষিতে ভারতের দূতাবাস, বাংলাদেশি দূতাবাসের ওপরে যে হামলার ছোটোখাটো ঘটনাগুলি ঘটেছিল, আমি ছোটোখাটো ঘটনাই বলবো যে তার জন্য এত বড় ভিসা বন্ধ করে দেওয়াটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অনেক বড় সিদ্ধান্ত। অর্থাৎ লঘু ঘটনাতে অনেক বড় সাজার মুখে ফেলা হয়েছে দুদেশের নাগরিকদের। কিন্তু এর সঙ্গে শেখ হাসিনার অবস্থানের কোনো সম্পর্ক নেই। ফলে শেখ হাসিনা তার মতো আছেন, তার বিচার প্রক্রিয়া কোন দিকে যায় আগামী দিনে দেখতে হবে। বিচারের তিনি অনেক রিভিউ করতে পারবেন। ইতিমধ্যে তিনি ট্রাইব্যুনালের কাছে তার আইনজীবী মারফত রিভিউ চেয়েছেন। ট্রাইব্যুনাল এখনো পর্যন্ত সেই চিঠির প্রাপ্তি স্বীকার করছে না। ফলে ভারত সরকারকেও কিন্তু ন্যায্য কতগুলি কারণে অপেক্ষাও করতে হচ্ছে। ফলে আর যে কথাটা আমি বলছিলাম যে কোনো অবস্থাতেই কিন্তু যে তার এই মৃত্যুদণ্ড বহাল থাকা অবস্থায় তাকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণ করাটাই এটা ভারতের পক্ষে, ভারত সরকারের সরকার শুধু নয়, ভারত রাষ্ট্রের পক্ষেও সেটা কিন্তু খুব অস্বস্তিদায়ক একটি ঘটনা। এই পশ্চিমবঙ্গের এই নির্বাচনের সময়তে কোনো মহল থেকে এই প্রসঙ্গগুলো তোলা হয়েছিল যে শেখ হাসিনা কোন ক্যাপাসিটিতে ভারতে আছে যখন বিজেপি অনুপ্রবেশের সমস্যাটি তুলেছে। আমি আপনাদের বলি যে বিজেপির নেতৃত্ব তারা কিন্তু শেখ হাসিনার ব্যাপারে কখনোই এই দুটোকে জড়াননি। তারা বারেবারেই বলেছেন যে শেখ হাসিনা তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশের 5বারের প্রধানমন্ত্রী এবং তিনি
আওয়ামী লীগের সভানেত্রী, স্বভাবতই তাকে ভারত আশ্রয় দিয়েছে এবং বিজেপি দল সেই সিদ্ধান্তকে সমর্থন করে। তাই শুধু নয়, ভারতের সংসদে যে দলগুলি আছে, প্রথম সারির দলগুলি, তারা সকলেই কিন্তু ভারত সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। ফলে ভারত সরকারকে কোনো ভিন্ন সিদ্ধান্ত করতে হলেও কিন্তু সংসদে ফিরতে হবে, সব দলের সঙ্গে আলোচনা করতে হবে। সেই কারণেই সম্ভবত বিক্রম মিস্ত্রি আরও একবার বলে দিয়েছেন যে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিতে তিনি খানিকটা নীরব থেকেছেন এবং যেটুকু যা বলার সেটি হচ্ছে যে এটা আন্ডার কনসিডারেশন। এটা বলতেই হয়, তার কারণ একটি দেশের বিচারালয়ের কোনো রায়কে কখনো আরেকটি দেশের কোনো আমলার পক্ষে উপেক্ষা করা সম্ভব না। তাই বলা হয়েছে এটি বিচারাধীন বিষয়, এটি ভারত সরকার বিচার বিশ্লেষণ করছে। কিন্তু আমি যেটুকু যা খবর রাখি, যেটুকু যা বুঝি রাজনীতি, যেটুকু যা বুঝি কূটনীতি, তাতে ভারত সরকার শেখ হাসিনা সম্পর্কে কোনো কঠোর সিদ্ধান্ত নিয়েছে বা আগামী দিনে নেবে এরকম কোনো খবর আমার কাছে নেই। আমি এই বিষয়টি অনেকটা খোঁজ খবর করব বলেই আমি ভিডিওটি খানিকটা বিলম্বে করলাম। পশ্চিমবঙ্গের মসনদে বিজেপি, শেখ হাসিনার অভিনন্দন বনাম বিএনপির উদ্বেগ, নেপথ্যের রাজনীতির আসল রহস্য। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে একটি অভিনন্দন বার্তা আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া পেজ থেকে শুরু করে মানুষের ফেসবুক ওয়ালেও ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এখন পর্যন্ত বিএনপির কি কোনো অভিনন্দন বার্তা দেখেছেন যে পশ্চিমবঙ্গে বিজেপির জয়? দেখেননি। আপনারা শোনেন না যে বিএনপি নাকি বিজেপির সাথে দল টু দল বিএনপি বিজেপি সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, আবার বিএনপি সরকার ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, আবার ভারতের সমর্থনে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। হ্যাঁ, সমর্থন আছে, ছিল, কিন্তু বিএনপি যে দিনকে দিন ভারতের সাথে বিট্রে করছে বা বিট্রে ইতিমধ্যে করেছে, ভারত এটা কিন্তু ইতিমধ্যে বুঝতেও পেরেছে। আসলে একটা কথা আছে, জোর করে পীড়িত হয় না। বিএনপি ভারতের সাথে যে সম্পর্কটা রেখেছে বা রাখতে চাইছে, এটি হচ্ছে জোর করে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর করেছেন। তার সাথে প্রধানমন্ত্রীর একজন পররাষ্ট্র উপদেষ্টা বা বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরও ছিলেন। হুমায়ুন কবির বিজেপি নেতাদের সাথে দেখা করেছেন, শুভেচ্ছা বার্তা বিনিময় করেছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলো সব হচ্ছে জোর করে। এই জোর করে যে সম্পর্ক হয় না, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গ জয়ে সেটি আর একবার প্রকাশিত হলো, যার কারণে সার্বিকভাবে পরিস্থিতি ভারতের সাথে আসলে বিএনপির যাবে না, বিএনপির সম্পর্ক হবে না, কিছুতেই সম্পর্ক হবে না। এমনকি আমি আগাম একটি ভবিষ্যৎবাণী করে রাখছি যে বিএনপির সাথে ভারতের সম্পর্ক বিএনপি যদি কন্টিনিউ করে আরও কিছুদিন, কয়েক মাস, আমি বছর বলবো না, বছর সেটা তো বহু পরের ব্যাপার, কয়েক মাস যদি কন্টিনিউ করে, আগামী কয়েক মাসের মধ্যে ভারতের সাথে বিএনপির যে সম্পর্ক বা বিএনপি সরকারের যে সম্পর্কটা হবে, সেটি ইউনূস সরকারের চাইতেও খারাপ হবে। এর প্রধানতম কারণ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষিত হয়ে গেছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, ঘোষণা হয়ে গেছে আগামীকাল জাস্ট তিনি শপথ নেবেন, তার পরিষদ শপথ নেবে। সেই জায়গা থেকে বিএনপি যে আচরণ করছে ভারতের সাথে সম্পর্ক নিয়ে, তাতে বিএনপি দল তো দূর কি বাত, বিএনপি সরকারের সাথেও সম্পর্ক আসলে হবে না। বিএনপি আসলে ভারতকে ফিল করে না। বিএনপি ভারতকে আমরা ফিল করি। আমরা কেন ফিল করি? আমরা স্বাধীনতা মুক্তিযুদ্ধ থেকেই ভারতকে ফিল করি, বাংলাদেশকে ফিল করি, মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধুকে ফিল করি। বিএনপি কি একটিও করে? মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই জাতির মহানায়ক, এই জাতির স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিএনপি ফিল করে না। বাংলাদেশকে কতটা ফিল করে সে ব্যাপারে প্রশ্ন আছে। ভারতের অকৃত্রিম সহযোগিতাকে বিএনপি কতটুকু ফিল করে সে ব্যাপারে প্রশ্ন রয়ে গেছে, যার কারণে প্রশ্ন থেকেই যায়। এজন্য ভারতের জনগণও কিন্তু সত্যিকার অর্থে, আপনি যতই কথা বলুন, আমি গত এই যে পরিবর্তিত পরিস্থিতিতে অসংখ্যবার বলেছি যে ভারতের জনগণ আওয়ামী লীগ করে,
ভারতের সরকার আওয়ামী লীগ করে, ভারতের সব রাজনৈতিক দল আওয়ামী লীগ করে, বিএনপি কিন্তু কেউ করে না। আজকে আপনি একটা নিরপেক্ষ জরিপ করে দেখেন যে ভারতের জনগণের মধ্যে ম্যাক্সিমাম আওয়ামী লীগকে সমর্থন করবে। আর এই প্রেক্ষাপটে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনৈতিক সমীকরণ এক নাটকীয় মোড় নিয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয়ে ওপার বাংলায় যেমন বইছে আনন্দের জোয়ার, তেমনি এপার বাংলার রাজনীতিতে শুরু হয়েছে নতুন মেরুকরণ। কেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজেপি নেতাদের অভিনন্দন জানালেন, আর কেনই বা বিএনপি ও অন্যান্য দলগুলো এই জয় নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে? খবরের শুরুতেই আসা যাক অভিনন্দন বার্তার প্রসঙ্গে। পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয়ে ওই দলের বর্তমান সভাপতি নীতিন নবীনকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ প্রধান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সূত্র বলছে, গতকাল বৃহস্পতিবার রাতে তিনি ব্যক্তিগতভাবে নীতিন নবীনকে টেলিফোনে অভিনন্দন জানান। এখানে একটি বিষয় লক্ষণীয়, নীতিন নবীন বিজেপির সভাপতি হওয়ার পর শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই প্রথম শুভেচ্ছা জানালেন তাকে। নীতিন নবীন গত 20 জানুয়ারি ভারতের বিজেপির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব নিয়েছেন। মাত্র 45 বছর বয়সী সর্বকনিষ্ঠ সভাপতি নীতিন নবীন। সেই নীতিন নবীনকে আওয়ামী লীগ প্রধান শুভেচ্ছা জানাতে চাইছিলেন বেশ কিছুদিন ধরে, কিন্তু কোন উপলক্ষে কিভাবে শুভেচ্ছা জানাবেন সেইটা গত জানুয়ারি থেকে আজ পর্যন্ত জানানো হয়নি। কিন্তু শেষ পর্যন্ত একটি ফোন আলাপের মাধ্যমেই সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সভাপতি হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন এবং বাংলা জয় করবার জন্য নীতিন নবীনকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা শুভেচ্ছা জানিয়েছেন। শুধু কেন্দ্রীয় নেতৃত্বই নয়, শেখ হাসিনার শুভেচ্ছা তালিকায় ছিলেন পশ্চিমবঙ্গের প্রভাবশালী দুই নেতা শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আওয়ামী লীগ সূত্র নিশ্চিত করেছে যে শেখ হাসিনা এই দুই নেতাকেও বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন। এই শুভেচ্ছা বার্তা বিজেপির আরেক নেতা তথা দলের তরফে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত শিশির বাজেরিয়ার মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে বিজেপিকে দলগতভাবে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। তবে রাজনৈতিক মহলের সবচেয়ে বেশি জল্পনা চলছে শুভেন্দু অধিকারীকে নিয়ে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে। আজকে বিকেলে কয়েক ঘন্টা আগে অমিত শাহ ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিসেবে। আগামীকাল তিনি শপথ নেবেন। শেখ হাসিনা সমস্ত বিজেপি প্রার্থীর পাশাপাশি শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দিত করার পেছনে একটি গভীর আবেগঘন ও রাজনৈতিক কারণ রয়েছে। কেন শুভেন্দু অধিকারীর প্রতি শেখ হাসিনার এই বাড়তি মমতা? কারণটা লুকিয়ে আছে গত 2 বছরের ইতিহাসে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নেন, তখন অনেক ভারতীয় নেতা নীরব থাকলেও শুভেন্দু অধিকারী সরব ছিলেন এবং প্রকাশ্যে তিনি বারবার গণমাধ্যমের সামনে বলেছেন, হাসিনা ওয়াজেদ বঙ্গবন্ধু কন্যা, তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তাকে জোর করে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং তিনি ভারতের পরম অতিথি। এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর কৃতজ্ঞতা স্বরূপ শেখ হাসিনা তাকে বিশেষভাবে সম্মানিত করেছেন বলে মনে করছে আওয়ামী লীগ সংশ্লিষ্টরা। চলুন আমরা শুভেন্দু অধিকারীর ভিডিও ক্লিপ দেখে আসি তিনি কি বলেছিলেন শেখ হাসিনাকে নিয়ে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। আমরা ওই দেশ সৃষ্টি করেছি, আমাদের 17,000 সেনা আত্মবলিদান দিয়েছে। আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি, আমাদের দেশ দলাই লামাকে প্রোটেকশন দিয়েছে। ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে।
দর্শক দেখলেন শুভেন্দু অধিকারী কি বলেছেন। কাজেই এই বক্তব্য, এই কথামালা, এগুলোই আগামীতে কি হতে যাচ্ছে বা কি হতে পারে এগুলো প্রকাশ করছে। আমরা আগামীতে হয়তো অনেক কিছুই দেখব। এবার আসি মুদ্রার উল্টো পিঠে। বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম অনেকটা নিষিদ্ধ বা সীমিত থাকলেও শেখ হাসিনা ভারতের বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। বিএনপির সাথে বিজেপির যে সম্পর্ক বেশি দূর এগোবে না, আপনি এখন দেখুন, খলিলুর রহমান ভারত সফরে গেছেন, হুমায়ুন কবিরকে সাথে নিয়ে বিজেপির সাথে সখ্য গড়তে চেষ্টা করেছেন, বার্তা দিয়েছেন, সেটা তো পেছনের খবর। কিন্তু এখনকার খবর দেখুন যে আওয়ামী লীগ শুভেচ্ছা জানাচ্ছে, দলগতভাবে শুভেচ্ছা জানাচ্ছে, আওয়ামী লীগ প্রধান ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাচ্ছেন, বিজেপি নেতাদের শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু অন্যদিকে বিএনপি সহ বাকি দলগুলো কিন্তু এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিজেপিকে বঙ্গ বিজয়ের শুভেচ্ছা জানায়নি, বরং এনসিপির মতো কয়েকটি দল বিজেপির জয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি পশ্চিমবঙ্গে উগ্রবাদী শক্তির উত্থান হয়েছে বলে মন্তব্য করেছে। এমনকি জামাত অখুশি হয়েছে, বিএনপি মনে মনে অখুশি হয়েছে। বিএনপির সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য আপনারা ইতিমধ্যে শুনেছেন যে তারা উদ্বিগ্ন, যে বিশেষ করে পুশব্যাক ইস্যুতে ভারত যদি পুশব্যাক করে বা বাংলাদেশে যদি পুশ ইন ঘটে, এগুলো নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে এবং তার মতামত পেশ করেছে। আমি আজকে দুপুরে একটি ভিডিওতে এমনটা বলেছি। এবং পররাষ্ট্রমন্ত্রীর মতামত, বিএনপি দলগতভাবে পুশব্যাক ইস্যুতে যে মতামত দিয়েছেন যে পুশব্যাক যদি ভারত করে তাহলে বাংলাদেশও বসে থাকবে না, এটি দলগতভাবে বিএনপি তাদের সোশ্যাল মিডিয়াতেও প্রকাশ করেছে। কাজে আমি বলছি যে আমি এটা কি অমূলক বলছি যে বিএনপির সাথে ভারতের সম্পর্ক কোনোভাবে এগোবে না। পশ্চিমবঙ্গে বিজেপির এই উত্থান বাংলাদেশের আসন্ন দিনগুলো রাজনীতিতে কি প্রভাব ফেলবে? শেখ হাসিনার এই সরাসরি যোগাযোগ কি আওয়ামী লীগকে আবার অক্সিজেন দেবে, নাকি বিজেপি বিএনপি নতুন কোনো সমীকরণ তৈরি হবে? আমি এক কথাই বলি, সমীকরণ তৈরি হবে না। সম্পর্কটা জোর করে পীড়িত হয় না, পীড়িত হবে না। সে শুরুতেও বলেছি, মাঝখানেও বলেছি, শেষেও বলছি যে বিএনপির সঙ্গে সম্পর্ক কিছুতেই এগোবে না, আওয়ামী লীগের সঙ্গেই সম্পর্ক হবে। এবং সামনে অনেক কিছু আমরা দেখব। আমরা আওয়ামী লীগের জন্য অনেক ইতিবাচক অনেক কিছু দেখব। এই ফোন মানে শেখ হাসিনার আতাত বলুন আর যেভাবেই বলুন, শেখ হাসিনা তো ভারতেই আছেন, তিনি তো সবসময় যোগাযোগ করতেই পারছেন, যোগাযোগ রক্ষা করছেনই। কাজেই আওয়ামী লীগের পেছনে ভারত, বিএনপির পেছনে ভারত নেই। বিএনপি ইতিমধ্যে বহু নৌকায় পা দেওয়া শুরু করেছে। চীন, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন ঘাটে পা দেওয়া শুরু করেছে। এই বিভিন্ন ঘাটে পা দিতে কোথায় পা ফসকে পড়ে অতল তলে হারিয়ে যাবে সে অবস্থা হবে। এখন দেখার বিষয় যে সামনে কি ঘটছে আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।